বসফরাস প্রণালী। তুরস্কের ইস্তাম্বুল নগরীর বুক চিরে বয়ে গেছে বিখ্যাত বসফরাস প্রণালী। এই প্রণালী একই সাথে সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বও বহন করে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি রুট বসফরাস। এটি এমন এক নদী যার এক পাশে ইউরোপ ও অন্য পাশে এশিয়া মহাদেশ। আরএনবিডি টিউবের আজকের পর্বে আমরা বসফরাস প্রণালী সম্পর্কে জানব, তবে তার আগে প্রণালীর সংজ্ঞা জানাবো আপনাদের। প্রণালী কাকে বলে? প্রণালী হলো দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা। সহজভাবে বললে প্রণালী তাকেই বলা হয় যা দুই দেশের দুটি বড় পানির উৎসকে যুক্ত করে এবং নৌযান চলাচলের মতো যথেষ্ট গভীরতা থাকে। সাধারণত চ্যানেল, নালা, সমুদ্রপথ এগুলো প্রণালীর সমর্থক হিসেবে ব্যবহার করা হলেও অনেক ক্ষেত্রে এগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থনৈতিকভাবে অনেক প্রণালী গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এ পর্যন্ত প্রণালী দখলের জন্য অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। দুটি জলধারাকে সংযোগ করার জন্য অনেক কৃত্রিম চ্যানেল স্থলভাগের উপর নির্মিত হয়েছে যা খাল নামে পরিচিত, যেমন সুয়েজ খাল, পানামা খাল ইত্যাদি। নদী, খাল ও প্রণালীর সংজ্ঞা অনেকাংশেই মিলে গেলেও পার্থক্য রয়েছে বেশ। প্রণালী সাধারণত অনেক বড় এবং বেশি সামুদ্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিছু ব্যতিক্রমও আছে। কৃষ্ণ সাগরের সাথে মারমারা সাগরের সংযোগ স্থাপনের কারণেই বসফরাস একটি প্রণালী হিসেবে স্বীকৃতি পেয়েছে। বসফরাস প্রণালী প্রাচীনকাল থেকেই বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত ভৌগোলিক অবস্থানের কারণে এখানে এমন সব বিষয় দেখা যাবে যা পৃথিবীর আর কোথাও নেই। এই প্রণালীতে ভেসে বেড়ানোর সময় এক পাশে এশিয়া এবং অন্য পাশে ইউরোপ মহাদেশ দেখা যাবে। দুই পাশে দুই মহাদেশ হলেও উভয় পাড়ই তুরস্কের অন্তর্ভুক্ত। বসফরাস প্রণালীর আরেক নাম হলো ইস্তাম্বুল প্রণালী। এছাড়া মর্মর সাগর ও দারদানেলেস প্রণালী একত্রে বসফরাসের সাথে মিলিত হয়ে এশিয়া ও ইউরোপ মহাদেশের মধ্যে একটি বিশাল প্রণালী হিসেবে কাজ করে। এই বিস্তৃত অংশকে বলা হয় তুর্কি প্রণালী। বসফরাস প্রণালীর সর্বনিম্ন গভীরতা মাত্র 42 ফুট, সর্বোচ্চ গভীরতা 300 ফুট এবং গড় গভীরতা প্রায় 213 ফুট। বসফরাসের দৈর্ঘ্য 31 কিলোমিটার, উত্তরাংশের প্রস্থ প্রায় 11,000 ফুট এবং দক্ষিণাংশের প্রস্থ প্রায় 9,200 ফুট। তবে এই প্রণালীর সর্বনিম্ন প্রস্থ মাত্র 2,300 ফুট। এই অংশটি নৌ চলাচলের জন্য খুবই বিপজ্জনক, কারণ জাহাজগুলো এখানে মোড় ঘোরার সময় সামনে থেকে কি আসছে তা সহজে দেখা যায় না। অত্যন্ত ব্যস্ততম নৌপথ হওয়ার কারণে সমস্যাটি প্রায় প্রকট আকার ধারণ করে। কৃষ্ণ সাগরে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য এটি একমাত্র জলপথ। সামুদ্রিক জাহাজ ছাড়াও বসফরাস প্রণালী দিয়ে অসংখ্য ফেরি চলাচল করে। প্রতিদিন কাজের জন্য স্থানীয় লোকজন ফেরিতে চড়ে দুই মহাদেশের মধ্যে যাতায়াত করে। বসফরাস প্রণালীর একটি গুরুত্বপূর্ণ অংশ হল গোল্ডেন হর্ন মোহনা। এখানে থাকা বসফরাস ব্রিজ প্রথম কোনো সেতু যা দুই মহাদেশকে সংযুক্ত করেছে। বসফরাস পার হওয়ার জন্য এরকম 3টি সেতু রয়েছে। প্রথম বসফরাস সেতু নির্মাণ করা হয়েছিল 1973 সালে। এরপর 1988 সালে নির্মিত হয় ফাতিহ সুলতান মেহমেদ ব্রিজ, যা দ্বিতীয় ফসফরাস ব্রিজ নামেও পরিচিত, এবং সবশেষ 2016 সালে চালু হয় ইয়াভুজ সুলতান সেলিম ব্রিজ। একে তৃতীয় ফসফরাস ব্রিজ নামেও ডাকা হয়। 3টি ব্রিজ ছাড়াও বসফরাসের তলদেশ দিয়ে পারাপারের জন্য সুড়ঙ্গও আছে। সমুদ্র উপকূল থেকে 350 ফুট গভীরে 5.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছে। ইউরেশিয়া টানেল নামের এই সুড়ঙ্গ দিয়ে এশিয়া থেকে ইউরোপ যেতে মাত্র 15 মিনিট সময় লাগে। মজার ব্যাপার হলো এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডাবল ডেক টানেল, অর্থাৎ দুতলা বিশিষ্ট সুড়ঙ্গ। যাওয়া এবং আসার জন্য আলাদা আলাদা তলা ব্যবহার করা হয়। তবে বসফরাসের তলদেশে এটি একমাত্র সুড়ঙ্গ নয়। 2013 সালে তুরস্কের এশিয়া ও ইউরোপ অংশকে সংযুক্ত করতে সাগরের নিচে এই রেলওয়ে সুড়ঙ্গটি তৈরি করা হয়। এটি প্রথম আন্তঃমহাদেশীয় সুড়ঙ্গ। মারমারে টানেল নামের
এই সুড়ঙ্গের দৈর্ঘ্য 13.5 কিলোমিটার। এই সুড়ঙ্গ দিয়ে যাতায়াতের জন্য 2টি পৃথক জলপথ এবং 3টি ভূগর্ভস্থ রেল স্টেশন আছে। 2 মহাদেশ জুড়ে বিস্তৃত পৃথিবীর একমাত্র মহানগর ইস্তাম্বুল এবং সমগ্র তুরস্কের যানজট নিরসনের জন্যই বসফরাসকে কেন্দ্র করে এতগুলো মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। বসফরাস প্রণালী কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও ইউক্রেন সমুদ্রপথে ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার সাথে যোগাযোগের জন্য বসফরাসের উপর অতিমাত্রায় নির্ভরশীল। রাশিয়ার তেল ব্যবসায়ীরা এই পথ দিয়ে ভূমধ্যসাগর হয়ে পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি করে থাকে। 16 শতকের পর থেকেই মূলত উসমানীয় সাম্রাজ্য বসফরাস সহ সমগ্র কৃষ্ণসাগর এলাকায় কর্তৃত্ব স্থাপন করেছিল। তারপর থেকেই এই সমুদ্রপথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংঘাত হয়েছে। 1877 এবং 78 সালে রাশিয়া ও তুরস্কের মধ্যকার যুদ্ধ সেগুলোর মধ্যে অন্যতম। পৃথিবীতে বসফরাস দিয়ে নৌযান চলাচলের জন্য বেশ কয়েকটি চুক্তি সম্পন্ন হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর সেভরেস চুক্তির ফলে বসফরাসকে সকল ধরনের সামরিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। 1923 সালে লিউসিন চুক্তিতে বলা হয়, এই প্রণালী ভৌগোলিকভাবে তুরস্কের ভেতরে থাকলেও যে কোনো দেশের জলযান এখানে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। কিন্তু তুরস্ক সেই চুক্তিতে অস্বীকৃতি জানিয়ে বসফরাসের পাড়ে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপর 1936 সালের মন্ট্রিক্স কনভেনশনে বলা হয়, কৃষ্ণসাগর তীরবর্তী দেশ ব্যতীত অন্য সকল দেশের জলযান তুরস্কের কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারবে। বসফরাস প্রণালীর 2 পাড়ে রয়েছে বহু ঐতিহাসিক নিদর্শন। বসফরাসের পাড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল রুমেলিয়ান দুর্গ। প্রণালীর ইউরোপিয়ান অংশে পাহাড়ের ওপর দুর্গটির অবস্থান। বসফরাসের সবচেয়ে সরু অংশের কাছে দুর্গটি নির্মাণ করেছিলেন অটোমান সম্রাট 2য় মেহমেদ, অর্থাৎ ওসমানীয় সাম্রাজ্যের 2য় মেহমেদ। তার বাহিনী 1453 সালে কনস্টান্টিনোপল জয় করারও আগে এই প্রণালী দিয়ে নৌযান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য তিনি দুর্গটি নির্মাণ করেছিলেন। তৎকালীন যুগের জন্য অবিশ্বাস্য দ্রুত সময়ে মাত্র 4 মাসে এই দুর্গ নির্মিত হয়েছিল। বসফরাসের তীর ঘেঁষে এরকম আরও দুর্গ নির্মাণ করা হয়। 1700 শতকে এসব দুর্গ বিদেশি যুদ্ধবন্দীদের কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছে। আধুনিক যুগে বসফরাস প্রণালীর পাড়ে যেসব ভবন তৈরি করা হয়েছে সেগুলো তুরস্কের সবচেয়ে দামি সম্পত্তিগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বসফরাসের তীরে প্রায় 600টিরও বেশি বিলাসবহুল বাড়ি আছে। বসফরাস প্রণালীর তীরে থাকা সকল ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হল আয়া সোফিয়া। অতীতে এই ভবনটি 1000 বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় গির্জা এবং তারপর 500 বছর মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে 1935 সালে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়। সম্প্রতি তুরস্কের জনগণের দাবির মুখে 86 বছর পর আয়া সোফিয়া আবারও মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।